রাজচন্দ্র রায় নিজের প্রেমিকার আত্মহত্যার জন্য দায়ী ছিলেন। প্রেমিকা তার সঙ্গে পালাতে চেয়েছিল, কিন্তু রাজচন্দ্র রাজি হননি। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে অন্তরালের আতঙ্ক। দেখো, পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল, সেটার নাম ছিল ছায়ানি। গ্রামের এক কোণে শতবর্ষ পুরনো এক পরিত্যক্ত জমিদার বাড়ি। কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও তার গম্ভীর স্থাপত্য দেখে গায়ে কাঁটা দেয়। কেউ ওদিকে যেতে চায় না, বিশেষ করে সন্ধ্যার পর, কারণ বলে ওই বাড়িতে নির্ঘুম আত্মা বাস করে। রাত হলেই ভেসে আসে ঘোড়ার টকবক শব্দ, শাড়ির আঁচলের খসখসানি আর একটা মেয়ের কান্না। গ্রামের মানুষ বলে এই বাড়ির শেষ জমিদার রাজচন্দ্র রায় নিজের প্রেমিকার আত্মহত্যার জন্য দায়ী ছিলেন। প্রেমিকা তার সঙ্গে পালাতে চেয়েছিল, কিন্তু রাজচন্দ্র রাজি হননি। মেয়েটি সেদিনই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই রাত থেকেই বাড়ির শান্তি চলে যায়। তবে বছর 5 আগে কলকাতা থেকে এক তরুণ ফটোগ্রাফার অভিরূপ গ্রামে আসে গ্রাম্য জীবন ও প্রকৃতির ছবি তুলতে। সে খবর পায় জমিদার বাড়ির কথা। রহস্যপ্রিয় অভিরূপ এক সন্ধ্যায় ক্যামেরা হাতে ঢুকে পড়ে বাড়ির ভিতর। প্রথম দিকে কিছুই ঘটেনি। হঠাৎ করে একটা ঘরের দরজা খুলে যায় নিজে নিজেই। অভিরূপ মনে করে বাতাসে হয়েছে, কিন্তু ঘরের ভেতরে ঢুকতেই হিমশীতল বাতাস তাকে ঘিরে ধরে। দেয়ালে লাল রঙে লেখা, সে ফিরে আসবে। ঠিক তখনই পিছন থেকে এক মেয়ের হালকা গলার ফিসফিসানি, তুমি কি আমায় নিতে এসেছো? ক্যামেরা হাত থেকে পড়ে যায়। দূরে দেখে কেউ নেই, কিন্তু দরজা বন্ধ, জানলা বন্ধ, গলা এলো কোথা থেকে? তারপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ঘড়ির কাঁটা ঘুরতে থাকে উল্টো দিকে, ক্যামেরায় ভেসে ওঠে অচেনা নারীর ছায়া, আর সেই একই কথা, সে ফিরে আসবে। সেই রাতের পর অভিরূপ আর কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। মাঝে মধ্যেই ঘুমের মধ্যে সে হাঁটতে থাকে, অজানা ভাষায় কথা বলে, আর চোখে যেন খেলে যায় জমিদার বাড়ির দৃশ্য। মানুষ বলে সে এখনো অন্তরালে বন্দী, ফিরে আসা সম্ভব না। এরপর আমরা এই অন্তরালের আতঙ্কের দ্বিতীয় পর্বে ঢুকতে চলেছি। অভিরূপের সেই অদ্ভুত রাতের পর কেটে গেছে 1 বছর। তার পরিবার তাকে কলকাতায় নিয়ে গেলেও সে স্বাভাবিক হয়নি। চোখে তাকালেই মনে হতো সে যেন কোনো অতল গহ্বরে ডুবে যাচ্ছে। মুখে কথা কম, সারাদিন চুপচাপ। মাঝে মাঝে রাতের ঘুমের মধ্যে বলে ওঠে, সে আসছে, দরজা বন্ধ করো। তখনই গল্পে ঢুকেছে নতুন এক চরিত্র, মীনাক্ষী, একজন প্যারানর্মাল রিসার্চার ও ওকাল্ট বিশেষজ্ঞ। কলকাতার এক পুরনো লাইব্রেরিতে অভিরূপের কেসের কথা পড়ে সে যোগাযোগ করে তার পরিবারের সঙ্গে। মীনাক্ষী অভিরূপকে দেখে বোঝে এটা শুধুই মানসিক রোগ নয়, কিছু একটা তার শরীরে লেগে গেছে। সে সিদ্ধান্ত নেয় ছায়ানি গ্রামের সেই জমিদার বাড়িতে ফিরে যেতে হবে, অভিরূপকে নিয়ে নয়, একাই। বিকেলবেলা মীনাক্ষী পৌঁছায় ছায়ানিতে। গ্রামের মানুষ এখনো জমিদার বাড়ির কথা শুনলেই ভয় কাঁপে। একজন বৃদ্ধ বলেন, আপনি কি সত্যিই ওখানে যাবেন? গত বছর সেই ফটোগ্রাফারও গিয়েছিল, ফেরেনি। মীনাক্ষী শুধু হাসে। কিছু প্রেত আত্মা কথা বলতে চায়, আমি তাদের কথা শুনতে এসেছি। রাত 12টার সময় মীনাক্ষী প্রবেশ করে সেই জমিদার বাড়ির ভেতরে। হাতের মধ্যে একটা ধূপকাঠি, একখণ্ড রূপোর তাবিজ আর একটা পুরাতন সংস্কৃত মন্ত্রের বই। প্রথমে কিছুই ঘটে না। হঠাৎ করে সেই পুরনো ঘরটির দরজা আবার খুলে যায় নিজে নিজেই। দেয়ালে আবার নতুন করে লেখা, সে ফিরে আসবে। এবার সেই লেখাটা ছিল রক্তে লেখা। মীনাক্ষী বুঝতে পারে এটি আর কেবল আত্মার গল্প নয়, এখানে আছে পুরনো এক অভিশাপ। হঠাৎ করেই তার চারপাশে বাতাস ঘূর্ণি দিতে শুরু করে। এক নারীর ছায়া ধীরে ধীরে ভেসে ওঠে। চোখে গভীর রক্তাক্ত একটা দৃষ্টি, সাদা শাড়ি, গলায় কালো দাগ। সে বলে, আমি মুক্তি চাইনি, আমি প্রতিশোধ চাই। রাজচন্দ্রের রক্ত আজও মাটিতে আছে। মীনাক্ষী প্রশ্ন করে, তুমি কি অভিরূপকে বন্দি করেছ? কেন করেছ? নারী আত্মা ফিসফিস করে, কারণ ও রাজচন্দ্রের বংশধর। মীনাক্ষীর সামনে খুলে যায় নতুন এক অধ্যায়। অভিরূপ, যার নিজেকে সাধারণ এক ফটোগ্রাফার বলে পরিচয় দিয়েছিল, আসলে রাজচন্দ্র রায়ের পরবর্তী প্রজন্ম সে, এবং সেই জন্যই আত্মা তাকে ধরে রেখেছে। মীনাক্ষী কি পারবে এই অভিশাপ কাটাতে? এটা জানার জন্য চলো আমরা এর পরবর্তী অধ্যায়ে ঢুকি। মীনাক্ষী বুঝতে পারে শুধুমাত্র আত্মার সঙ্গে কথা বলেই মুক্তি পাওয়া সম্ভব না। তাকে খুঁজে বের করতে হবে সেই পুরাতন রক্ত চুক্তি, যার ফলে সেই আত্মা এখনো বন্ধনমুক্ত নয়।
সে জমিদার রাজতন্ত্রের পুরনো দলিল দস্তাবেজ ঘাঁটতে শুরু করে। একটি ভাঙা সিন্দুকের ভিতর ধুলোয় ঢেকে থাকা এক পুরনো চিঠি পায় সে। সেখানে লেখা ছিল, আমি রাজচন্দ্র রায় শপথ করে বলেছি, যাকে আমি ভালোবেসেছিলাম তাকেই আমি বিশ্বাসঘাতকতা করেছি। তার রক্ত যদি আমার বংশে ফেরে তবে আমার আত্মা আর তার আত্মা এই ভূমিতেই মিলিত হবে, অথবা ধ্বংস। এই বাড়ি হলো সেই রক্ত চুক্তির মন্দির। মীনাক্ষীর গায়ে কাঁটা দেয়। সে বুঝে ফেলে অভিরূপকে আত্মা ধ্বংস করতে চায় না, বরং তার মাধ্যমে পুরনো প্রেমের পূর্ণতা চায়, অথবা আত্মহত্যার প্রতিশোধ চায় সে। মীনাক্ষী অভিরূপকে নিয়ে আবার ফিরে আসে জমিদার বাড়িতে। অভিরূপ তখন অচেতন, নিজের মধ্যেই বন্দী। মীনাক্ষী তার চারপাশে তৈরি করে প্রতিরক্ষা চক্র। রক্তচক্ষুর প্রতীক আঁকে লাল সিঁদুরে, জ্বালায় 5টি প্রদীপ আর শুরু করে মন্ত্রপাঠ। হঠাৎ এক প্রবল ঝড় শুরু হয়। ঘরের জানলা খুলে যায়, চারিদিক অন্ধকারে ঢেকে যায়, আর সেই আত্মা আবার হাজির হয়। সে বলে, ওর শরীরে আমি আছি, আজ আমি নিজেকে সম্পূর্ণ করব। মীনাক্ষী চিৎকার করে, না, তুমিও প্রতারণার শিকার ছিলে, কিন্তু প্রতিশোধে মুক্তি নেই, সত্যের আলোতেই শান্তি মেলে। সে অভিরূপের কপালে ছুঁয়ে দেয় তাবিজটি। সেই মুহূর্তে অভিরূপ চোখ মেলে তাকায়, তার চোখে জল, ঠোঁটে ফিসফিস। তুমি কি আমার সরলা? আত্মা থমকে যায়, হাওয়ার গতি কমে আসে, হঠাৎ চারপাশে শান্তি নেমে আসে। এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেই আত্মার চোখ থেকে। তারপর ধীরে ধীরে তার অবয়ব হাওয়ার সঙ্গে মিশে যেতে থাকে। সকালে অভিরূপ পুরোপুরি সুস্থ। সে বলে, মনে হচ্ছে অনেক দিন পর আমি ঘুমালাম শান্তিতে। মীনাক্ষী জানে কাজ শেষ নয়, কারণ চিঠির শেষ লাইনে লেখা ছিল, যদি প্রেমের প্রতিশোধ সম্পূর্ণ না হয় তবে বাড়ি নিজেই প্রতিশোধ নেবে। জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, নীরব, কিন্তু সেটা কিন্তু এখনো জেগে আছে। মীনাক্ষী ও অভিরূপ জমিদার বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় কেউ জানতো না এই মুক্তি ছিল আসলে এক ভ্রান্ত শান্তি, যার গভীরে লুকিয়েছিল বাড়ির নিজের আত্মা, একটা অচেতন কিন্তু জাগ্রত সত্তা। বাড়িটা নিজেই একটা অভিশপ্ত অস্তিত্ব। 1 বছর পর ছায়ানি গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের বেলা জমিদার বাড়ির সামনে থাকা গাছ হঠাৎ শুকিয়ে যায়। গ্রামের 3টে শিশু নিখোঁজ হয় এবং সবাই বলে তারা বাড়ির দিকে গিয়েছিল খেলার জন্য। মন্দিরের পুরোহিত বলেন, এ বাড়ি মানুষ নয়, আত্মাদের আহ্বান করে। সরলা চলে গেছে, কিন্তু বাড়ি এখনো খুঁজছে নতুন আত্মা। মীনাক্ষী সব খবর শুনে আবার ছুটে আসে ছায়ানিতে। এবার তার সঙ্গে থাকে একটি বিশেষ যন্ত্র, পার্থিবতা নিরীক্ষণ যন্ত্র, যেটা বিশেষ কম্পনের মাধ্যমে বোঝাতে পারে কোন স্থানে কোন আত্মা বা অশরীরী শক্তির অস্তিত্ব আছে কিনা। বাড়ির কাছে গিয়ে যন্ত্র চালু করতেই কাঁপতে থাকে স্কেল, লাল সংকেত আসে। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসে একটা গলা, তারা ফিরবে, তুমি তাদের বন্ধ করতে পারবে না। মীনাক্ষী বুঝতে পারে এখন এটা কোনো একক আত্মার নয়, এটা এক কালো ছায়ার জন্মস্থল। মীনাক্ষী সিদ্ধান্ত নেয় বাড়িকে ধ্বংস করতে হবে। সে শুরু করে প্রাচীন এক রীতি। অভিরূপ তার রক্ত দেয়। যজ্ঞ শুরু হতেই চারপাশে শুরু হয় ভূমিকম্প। বাড়ির দেয়াল থেকে রক্ত ঝরতে থাকে, জানালার কাছে ভেসে ওঠে শত শত মুখ, সবই যেসব আত্মা এখানে আবদ্ধ ছিল। শেষ মন্ত্র উচ্চারণ শুরু হতেই হঠাৎ আগুন লাফিয়ে ওঠে আকাশ ছুঁয়ে, আর জমিদার বাড়ি ভেঙে পড়ে, ধ্বংস হয়ে যায়। ছায়ানি গ্রামের আকাশে সূর্য ওঠে। অনেক দিন পর শিশুরা মাঠে খেলতে আসে। মীনাক্ষী ও অভিরূপ পেছন ফিরে দেখে শুধুই এক টুকরো ধ্বংসস্তূপ। মীনাক্ষী ফিসফিস করে বলে, ভূত ছিল না, ভূত তৈরি হয় যেখানে অন্যায় থেকে যায় আর যেখানে বিচার আসে না। তো ভিডিওটা এত অবধিই ছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।